বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতি প্রচলিত তাকে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সরকার গঠন নির্ধারিত হয় আসন সংখ্যার ভিত্তিতে, ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়। বর্তমান বিশ্বে মাত্র 50টিরও কম দেশে এই পদ্ধতি চালু আছে। অন্যদিকে 91টি দেশে আনুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে মূলত 7 ধরনের নির্বাচন ব্যবস্থা দেখা যায়, যার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত দুটি হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি। অজানা এই পর্বে আমরা আলোচনা করব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কেমন হয় সে সম্পর্কে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে প্রতিটি নির্বাচন আসনে একাধিক দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যে প্রার্থী বেশি ভোট পায় তিনি সেই আসনে নির্বাচিত হন। বাংলাদেশের সবচেয়ে বেশি আসন অর্জনকারী দল সরকার গঠন করে। অন্যদিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে কোনো আসন ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় থাকে না। এখানে প্রার্থীর নামের পরিবর্তে কেবল দলের প্রতীকে ভোট দেওয়া হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে দলকে প্রাপ্ত শতকরা অনুযায়ী সংসদে আসন বিতরণ করা হয়। উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশের এ দল 60% ভোট, বি লীগ 30% ভোট এবং সি পার্টি 10% ভোট পেয়েছে। বাংলাদেশের সংসদে মোট 300 আসন থাকায় এ দল পাবে 180টি, বি লীগ পাবে 90টি এবং সি পার্টি পাবে 30টি আসন। এভাবে এ দল সরকার গঠন করবে এবং বি লীগ ও সি পার্টি বিরোধী দল হবে। এটি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক ভোটের মূলনীতি। বাংলাদেশের সংসদে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনও আনুপাতিক পদ্ধতিতে বণ্টন করা হয়। আনুপাতিক নির্বাচন মূলত 3 ধরনের হয়: মুক্ত তালিকা, বদ্ধ তালিকা এবং মিশ্র পদ্ধতি। মুক্ত তালিকার দলগুলো নির্বাচনের পূর্বে প্রার্থী তালিকা ঘোষণা করে এবং ভোটের ফলাফলের ভিত্তিতে তালিকার ক্রমানুসার আসন বণ্টন করা হয়। বদ্ধ তালিকায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয় না। মিশ্র পদ্ধতিতে কিছু আসনে আনুপাতিক, কিছু আসনে ওয়েস্টমিনিস্টার ধাঁচের নির্বাচন হয়। বর্তমান ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে কেবল আসন সংখ্যাই গুরুত্বপূর্ণ, ভোটের শতকরা হার নয়। তাই কখন একটি দল কম ভোট পেয়েও সরকার গঠন করতে পারে। উদাহরণস্বরূপ যদি এ দল মাত্র 30% ভোট পায় কিন্তু বেশি আসন অর্জন করে আর বি লীগ ও সি পার্টি সম্মিলিতভাবে 70% ভোট পেলেও কম আসন পায়, তবে ক দল সরকার গঠন করবে। এতে জনগণের ভোটের প্রভাব পুরোপুরি প্রতিফলিত হয় না, কিন্তু আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুযায়ী আসন প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এভাবে দেশের জনগণের ভোট বৃথা যায় না। উদাহরণস্বরূপ একটি আসনে বি লীগ প্রার্থী 40 ভোট পেয়েছে এবং এ দল প্রার্থী 35 ভোট এবং সি পার্টি 25 ভোট পেয়েছে। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে বি লীগ প্রার্থী বিজয়ী হলেও মোট ভোটের দিক থেকে 60 জন তার বিপক্ষে ভোট দিয়েছে। আনুপাতিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয় এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে। বাংলাদেশের বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় 2014 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দল নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগের প্রার্থীরা 300 আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটি ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একটি বড় দুর্বলতা। আনুপাতিক পদ্ধতিতে এ ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার কোনো সুযোগ থাকত না। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির কারণে ছোট রাজনৈতিক দলগুলোর সংকট। বাংলাদেশের ছোট দলগুলো সংসদে টিকে থাকতে পারে না, কারণ আসনভিত্তিক নির্বাচনে তারা খুব কম জায়গায় জয়ী হতে পারে। অথচ আনুপাতিক পদ্ধতিতে তারা যত শতাংশ ভোটেই পাক না কেন সেই অনুপাতে আসন পেত, ফলে সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব বাড়ত। বর্তমান ব্যবস্থায় কোনো একটি অঞ্চলে একটি দল অত্যন্ত জনপ্রিয় হলেও তার প্রায় সব আসন জিতে নেয়, অথচ অন্য অঞ্চলে তাদের সমর্থন কম থাকলেও জাতীয় পর্যায়ে সরকার গঠন করতে পারে। আনুপাতিক পদ্ধতিতে এ ধরনের আঞ্চলিক আধিপত্য কমে যায়। বাংলাদেশের ভোটাররা অনেক সময় অভিযোগ করেন যে তাদের ভোটে প্রকৃত প্রতিনিধিত্ব হয় না। বিশেষ করে একতরফা নির্বাচন, প্রার্থী বর্জন বা কারচুপির কারণে মানুষের আস্থা কমে যায়। আনুপাতিক পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে, ফলে আস্থাও বাড়ে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান এবং আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।